আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর, রাম শয়তান, রাম ছাগল এইগুলো, এবারে রাম এসে গেল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না, গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো। হিন্দুত্ববাদকে রুখতে হবে, হিন্দুত্ববাদকে রুখতে হবে, সোজা কথা, ওটা তো আমি সেটা বলতে পারিনি। আচ্ছা, আপনারা কখনো শুয়োরের বাচ্চা কিংবা বাচ্চা শুয়োর কিংবা ছাগলের বাচ্চা কিংবা ওই শুয়োরের মতো দেখতে ছাগলের মুখ এরকম হয় না? দেখবেন যে সার্কাসে এরকম বিভিন্ন রকমের অদ্ভুত প্রাণীদের প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হয় এবং সেইগুলো দেখিয়ে টাকা ইনকাম করা হয়। তো আমি কখনো দেখিও নি বা দেখার সুযোগও হয়নি, আর ওইভাবে মানে ওই সমস্ত জিনিস দেখে পয়সা দেওয়ারও আমি কোনোদিন প্রয়োজন বোধ করিনি। হঠাৎ করেই আজকে মনে পড়ে গেল। তো যাই হোক, বলতে ভুলে গেলাম, আজকে প্রথমে যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত কবির সুমন। তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন রাম নাম শুনলেই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন, ওর থেকেও বোধহয় এখন ইনি বেশি জ্বলছেন, জানি না। এই বয়সে তো আর কিছু মানে ওই মন্ত্রিত্ব তন্ত্রিত্ব পাওয়ার আশা তো নেই, অন্য কিছু পান কিনা সে কে জানতে আছে। তো যাই হোক, আমরা চাই যে সত্যি রাম নাম শুনলে মানে অ্যাকচুয়ালি ওই ভূতেদের যেমন ভয় লাগে, তেমনি আবার রাম নাম শুনলে অনেকের জ্বলনও হয়। এটার পেছনে বেশ কিছু আধ্যাত্মিকতার কারণও রয়েছে। তো যাই হোক, সে বিষয়ে নাই বা গেলাম। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আর মাত্র হাতে গোনা 5 দিন, তারপরেই পশ্চিমবঙ্গে একেবারেই বলতে পারেন যে এই অগণতান্ত্রিক সরকারের অন্তর্জলি যাত্রার শুভ সূচনাটা হতে চলেছে। কিভাবে সেটা ব্যাখ্যা করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি প্রথমে দেখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের একটা পোস্ট দেখাচ্ছি। সেটা হচ্ছে বিহারের নির্বাচনে যেভাবে বিজেপি জিতেছে এবং এসআইআর এর পর তো এটাই প্রথম নির্বাচন। যদিও আনন্দবাজার পত্রিকাকে দিয়ে লেখানো হয়েছে, তারা নিজে লিখেছে এটাও হতে পারে, তবে আমার বিশ্বাস হয় না, লেখানো হয়েও থাকতে পারে যে এই এসআইআর এর জন্য নাকি বিহারে কোনো প্রভাব পড়েনি এবং যা প্রভাব পড়েছে সেই ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের মডেলেরই প্রভাব পড়েছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে এবং বোঝাতে চায়নি, লিখেও দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে হাসি চওড়া হলো। মানে কত বড় মানুষকে বুদ্ধ ভাবলে বা গাধা ভাবলে একটা এত বড় সংবাদ মাধ্যম এইরকম খবর প্রচার করে যে বিহারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি চওড়া হলো। বুঝতে পেরেছেন? এরা যেদিন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে বিদায় নেবে, জানি না মানে ওই চাটার অভ্যাসটা যদি ততদিনেও ছাড়তে না পারেন, তারপরেও দেখবেন হেরে যাওয়ার পরেও ভুলবশত লিখে না ফেলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের পরাজয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আনন্দে আত্মহারা হয়ে গেলেন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দে লুটোপুটি খেলেন। জানি না, অভ্যাসটা তো পাল্টায়নি না, হঠাৎ তো রাতারাতি পাল্টাবে বলে মনে হয় না। তো এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, বিজেপি ইন্ডিয়া স্টিল ওয়েটিং ফর এ ভিক্টরি ইন বেঙ্গল, এবং একটা ছবি দেখানো হয়েছে। দেখুন, একটা সমুদ্রের নিচে একটা মানুষ চেয়ারে বাঁধা অবস্থায়, মানে তার কঙ্কালটি পড়ে রয়েছে, এবং কাকে লিখছে? বিজেপিকে। এইটা তৃণমূল কংগ্রেস মক করেছে বটে, কিন্তু তাদের এই মক করার অধিকার এই কারণেই নেই, তার কারণ এই ঘটনা যেটা তারা করেছে এই ঘটনা তারা সত্যিই ঘটিয়েছে। প্রচুর বিজেপি কর্মীদের মানে রক্ত নিয়ে তারা একেবারে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে একটা ভুয়ো নির্বাচনী তালিকার মাধ্যমে তারা এত বছর ক্ষমতায় থেকেছে এবং সেই ক্ষমতায় থাকার জাহির করে সংবাদ মাধ্যমের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বলতে শুরু করেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জ্যোতি বসুর পরেই সব থেকে দীর্ঘতম মুখ্যমন্ত্রীর দাবিদার হতে চলেছেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে যে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গঙ্গার যে তুলনা করেছেন বিহার থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ, এবং তারপরে এই পশ্চিমবঙ্গে এবার বলেছেন যে এবার তারা ঝাঁপিয়ে পড়বেন এবং পশ্চিমবঙ্গে তারা এর পরবর্তীকালে যা যা করার সেটা করবেন। এটা যারা পরিবর্তন চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন যে আমাদের ক্ষমতায় কোন রাজনৈতিক দল আসবে, এটা এই মুহূর্তে আমাদের কাছে যত বড় না কথা, এই মানে অগণতান্ত্রিক সরকারটি রাতারাতি বিদায় নিলে সেটাই আমাদের জন্য সব থেকে সুখকর খবর। এবং তার সেই ভোট যুদ্ধের দামামা
বাঁচতে চলেছে কার্যত বলতে পারেন যে আগামী সপ্তাহে। কেন না, 21 তারিখে নির্বাচন কমিশন তারা একটা বৈঠক ডেকেছেন এবং পশ্চিমবঙ্গের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে, ডিএমদেরকে সঙ্গে নিয়ে এবং আরো অন্যান্য পদাধিকারীদের সঙ্গে নিয়ে ইভিএম মেশিনগুলো নিয়ে পর্যালোচনা, যে সেই ইভিএম বে যখন ভোট হবে সেগুলো যখন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেগুলোকে দেখিয়ে দিয়ে তাদের যেন মনে কোনো কনফিউশন না থাকে সেটা করা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়রা নিশ্চিতভাবে এই ইভিএম নয় ব্যালটে ভোট চাই বা এই ধরনের বক্তব্য এই কারণে বলে রাখবেন যে হারের পর সেগুলোকে যুক্তি দিতে সাহায্য করা যাবে যে এই ইভিএম এর জন্য বা এসআইআর এর জন্যই আমরা হেরে গেলাম। এই হচ্ছে ব্যাপার। তো পশ্চিমবঙ্গবাসীর যারা আমরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানাটা দেখছি, আমরা তো স্বাধীনতার সেই পর্বগুলো দেখিনি যখন ইংরেজরা বিতাড়িত হয়ে গিয়ে ভারতবাসী আনন্দে মেতেছিল। তবে আমরা আশা করছি এবারে হয়তো পশ্চিমবঙ্গবাসীর সেই স্বপ্নের স্বাদটা হয়তো পূরণ হবে, তার কারণ এই অরাজক এবং ইংরেজদের থেকেও অত্যন্ত বেশি অত্যাচারী এবং তাদের থেকেও নির্মম বা তাদের থেকেও অগণতান্ত্রিক একটা, তারা তো অনেক উন্নয়ন করেছিল, এরা তো সেটুকুও ছিটেফোঁটা করেনি। তো এইরকম একটা রাজনৈতিক দলের বিদায়ের সাক্ষী থাকার জন্য আগামী সপ্তাহে যে নির্বাচনী বৈঠক হতে চলেছে সেইখান থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটি দিকে খেয়াল রাখতে হবে। দেখুন, এই যে বিহারে এত বড় কাণ্ড ঘটে গেল, যেখানে 101টি সিটের মধ্যে 95টি প্রার্থী জিতিয়ে আনলেন বিজেপি এবং অন্য দলগুলো হেরেছে বটে, একটা রিপোল হয়েছে, কেউ রিপোলের দাবি পর্যন্ত করেনি। ভাবতে পারেন এটাই হচ্ছে এসআইআর এর ফল। একটা রিপোল কেউ দাবি করেনি এবং কোন মানুষের রক্ত একটা বিন্দু পড়েনি, ভোটের 2 দফা নির্বাচনেও পড়েনি, ভোটের রেজাল্টের দিনেও পড়েনি, এইভাবে শোচনীয় হারের পরেও দাঙ্গা হয়নি, কিচ্ছু হয়নি। অথচ বিহারের সেই ফল দেখিয়ে পশ্চিমবঙ্গের বুকে দাঙ্গা হয়ে, মাফ করবেন, দাঙ্গা না, পশ্চিমবঙ্গের বুকে হিংসা হয়ে গেল এবং সেখানে বিজেপি কর্মীদের এই আনন্দটাকে সহ্য করতে না পেরে, এই যে মিষ্টি বিতরণ হ্যান ত্যান এই সমস্ত গুলো সহ্য না করতে না পেরে ডায়মন্ড হারবার থেকে শুরু করে এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় এইভাবে বিজেপিকে আক্রান্ত হতে হলো। বিরোধী দলনেতার একটা ভিডিও এই ক্ষেত্রে আমি দেখাবো। তিনি বলছেন যে বিজেপির জেলা সম্পাদক শ্রী অজয় রায়কে স্রেফ বিহারে এনডিএ বিপুল জয় উদযাপন করার অপরাধে দিনহাটায় গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে নিয়ে গেল দলদাস পুলিশ। এইভাবে গ্রেপ্তারের মূল কাণ্ডারি হলেন দিনহাটা থানার আইসি জয়দেব মোদক এবং এসআই আশরাফ মোল্লা আলম। তো এই ভিডিওটা আপনারা একবার দেখে নিন, যে বিহারের রক্তক্ষয় ছাড়া এত বড় নির্বাচন হয়ে গেল এবং বিজেপি জিতলো বা অন্য দলও সেখানে হিংসা করেনি, অথচ পশ্চিমবঙ্গে সেই বিজেপির জয় উদযাপন করার জন্য এইখানে রক্ত ঝরে গেল। আমি বলেছিলাম গত দিনের হেডলাইনটা দেখে নেবেন যে বিহারে ভূমিকম্প হয়েছে কিন্তু কেঁপেছে নবান্ন। দেখুন ভিডিওটা। বিহারে বিজেপি জিতছে, সেই জন্য সব জায়গায় এরকম বাজনা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে। আমাদের এখানেও ছেলেপেলেগুলো আসছিল, ওদের কোনো দোষ নেই, এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল, করতে করতে একটু বিদ্রোহী মোড় পর্যন্ত গেছে। তারপরে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো, সঙ্গে সঙ্গে পুলিশও চলে আসলো। আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে উদুবাবু একজন আসে বসে, ওনারা তো কিনে নিয়েছে সবকিছুকেই, ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো, ঢিল ছুড়লো। তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ প্রোটেক্ট দিচ্ছে ওদেরকে, ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে। আর এখন বিনা কারণে আমার হাজবেন্ডকে তুলে থানায় নিয়ে গেল, কোনো কারণ ছাড়াই, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কোনো কিছু নেই। কিসের জন্য নিয়ে গেল? দেখলেন, এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এইখানে আমার বিনীত অনুরোধ থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে আপনি বললেন গঙ্গা বিহার থেকে শুরু হয়ে বিহারের মধ্যে দিয়ে গিয়ে এরপরে
পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং সেই প্রবাহিত জলের মধ্যে দিয়ে একেবারে আপনাদের বিজয় রথ বা ওই খরস্রোতা নদীর মতো করে আপনাদের জয়ের ধারা সেটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও প্লাবিত হবে, হোক। এই অগণতান্ত্রিক দলটা সরিয়ে নেওয়ার জন্য আপনাদের সেটা হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা কি এইটুকু অ্যানালিসিস করেছেন? আমার তো মনে হয় নিশ্চিতভাবে আপনারা অ্যানালিসিস করেই আপনাদের মাঠে নামা উচিত। কটা প্রাণের বিনিময়ে আপনারা এই জয়টা ঘরে তুলবেন, এই হিসাবটা কি করে রেখেছেন? তার কারণ হচ্ছে, বিহারের নির্বাচনে যদি পশ্চিমবঙ্গের বুকে রক্ত ঝরে, আমি আরো দু একটা ছবি বা ভিডিও দেখাইনি, তার কারণ ওগুলো দেখানোর মতো নয়। তো আপনারা, আমার প্রশ্ন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রশ্ন, যে আপনারা আপনাদের জয়কে সুনিশ্চিত করতে গিয়ে পশ্চিমবঙ্গের আরো কতজন নিরীহ গ্রামবাসী বা নিরীহ সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীদের প্রাণ আপনারা চাইছেন, যার মাধ্যমে পশ্চিমবঙ্গে আপনারা একটা সরকার প্রতিষ্ঠা করতে চাইছেন? এইটা আমাদের প্রশ্ন। তার কারণ আপনারা, এটা প্রথম বছর নয়, আপনারা জানেন যে গতবার বিধানসভা কিংবা তার আগের বার লোকসভা নির্বাচনে যা যা ঘটনা ঘটেছে, এর জন্য আপনাদের কমিটি, সেটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, তারা পরিষ্কার বলেছিল এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। আপনাদের মন্ত্রী জেপি নাড্ডার গাড়িতে হামলা, কেন্দ্রীয় একেবারে হেভিওয়েট, আপনারা প্রত্যেকটি বিষয় জানেন। গতকাল প্রধানমন্ত্রী যখন মঞ্চের ওপর থেকে বলছিলেন, তখন একেবারে দারুণ হাসছিলেন জেপি নাড্ডা এবং বাকি যারা একেবারে হেভিওয়েট নেতারা বসেছিলেন, তারা পরিষ্কারভাবে হাসছিলেন। সেই চিত্র আশা করি আপনাদের মনে রয়েছে, না হলে দেখে নেবেন। তাহলে সেইখানে আমার বক্তব্য হচ্ছে, যখন সকলেই প্রায় ওয়েট করছেন পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে আপনারা ওয়েট করছেন পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য, কিন্তু সেই পরিবর্তন কত রক্তের বিনিময়ে হবে, এই হিসাবটা কষে যদি ময়দানে নামেন, হয়তো আপনারা পাবেন। কিন্তু এর বিনিময়ে পশ্চিমবঙ্গে কত নিরীহ মানুষের প্রাণের বলি হতে হবে, সেই হিসাবটা কিন্তু আমাদের চাই। তার কারণ জেনে শুনে মানুষের মৃত্যু মিছিলের ওপর দিয়ে গোটা ভারতবর্ষের কোনো জায়গায় নির্বাচন না হলেও পশ্চিমবঙ্গকে যারা অ্যালাউ করে গেছেন, তারা নিশ্চিতভাবে আইদার আপনারা অপারক, আইদার গণতন্ত্র আপনাদেরকে সেটা কোন রকম হাতিয়ার দেয় না, বা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে ওঠার মতো রাজনৈতিক, সেটা আপনি যেইভাবে বলতে পারেন, আমি বলবো এটাকে রাজনৈতিক কৌশল। মমতা বন্দ্যোপাধ্যায় হিংসায় বিশ্বাস করে। আপনি যদি গণতান্ত্রিক দেশের একজন সদস্য বা সব থেকে বড় গণতান্ত্রিক দল হয়ে থাকেন, তাহলে সেই হিংসাকে আইন মোতাবেক, সেটাকে, যেহেতু আপনি ক্ষমতায় রয়েছেন, আপনারা ক্ষমতায় রয়েছেন, আইন মোতাবেক সেটাকে সামলানো যায়। তার সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যে দুর্নীতির অভিযোগের জন্য আপনারা দিল্লির মুখ্যমন্ত্রী, অন্যান্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যবস্থা নিতে পারেন, বা পশ্চিমবঙ্গের এত কিছু ঘটে যাওয়ার পরেও নিশ্চিতভাবে আপনাদের কাছে সমস্ত হাতিয়ার থাকা সত্ত্বেও আপনারা কটা হাতিয়ার তুন থেকে ছেড়েছেন, এইটা প্রশ্ন আমাদের কাছে। কাজেই আমরা নিশ্চিতভাবে আশান্বিত। এই এসআইআর এর পর আপনারা চেষ্টা না করলেও পশ্চিমবঙ্গের পরিবর্তনটা কার্যত অবশ্যম্ভাবী। তার কারণ কিছুদিন আগেই আমি দেখিয়েছিলাম 50 লক্ষের কাছাকাছি, সংখ্যাটা 47 লক্ষের কাছাকাছি মৃত ভোটারদের তথ্য আধার সংস্থা ইলেকশন কমিশনের হাতে দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তাহলে মৃত ভোটারের সংখ্যা যদি 50 লক্ষের কাছাকাছি হয়, তাহলে বাকি ক্যাটাগরিগুলিতে, যেমন মাইগ্রেন্ট হয়ে গেছে, মানে নর্মাল কারণে বিয়ে হয়েছে, মাইগ্রেট হয়ে গেছে, কিংবা অন্য রাজ্য থেকে এসেছে, ওইখান থেকে অন্য রাজ্যে চলে গেছে, বাংলাদেশ থেকে এসেছে, মায়ানমার থেকে এসেছে, ভুতুড়ে ভোটার, এরকম নাম নেই অস্তিত্বহীন ভোটার, এই সংখ্যাগুলো আমরা ধরিনি। তাহলে এই সংখ্যাটা কোথায় যেতে পারে? বিহারে সব মিলিয়ে প্রায় 47, মানে আগে 65 ছিল, তারপরে ওই প্লাস মাইনাস করে 50-এর কাছাকাছি গেছে। 50 লক্ষ বিহারে সাফ হয়ে যাওয়ার ফলে বিহারের নির্বাচনের ফল কি হয়েছে সেটা আমরা সকলে প্রত্যক্ষ করেছি। কাজে আপনাদের এখানে ভিজিট ছাড়াও আপনাদের কোনো রাজনৈতিক নেতাকে পশ্চিমবঙ্গে এসে বক্তৃতা দেওয়ার প্রয়োজনই হবে না, যদি এসআইআরটা ঠিক মতো করে, মানে পশ্চিমবঙ্গের তালিকাকে শুদ্ধ করে দেন। আর পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে যে মুডে রয়েছে, আপনাদের কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন হবে না। শুধুমাত্র ক্ষমতায় যেহেতু রয়েছেন, আপনাদের ওইটুকু আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর থেকে অনুরোধ, যে আপনি ওইটুকু নিশ্চিত করুন যে আপনাদের ইলেকশন কমিশনকে দিয়ে, যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ যাকে চাইবেন তাকে ভোট দেওয়ার জন্য সেই স্কোপটা আপনারা তৈরি করে দিন। যদি কেউ স্বইচ্ছায় গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চায়, সেটাও যেন আপনারা তৈরি করে দিতে পারেন।
আবার যদি কেউ স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসের বাইরে যে কোনো দলকে যেন ভোট দিতে পারে সেরকম আপনাকে তৈরি করতে হবে। আপনাকে এখানে প্রচার না আসলেও হবে। পশ্চিমবঙ্গের খুব কম মানুষ কিন্তু হিন্দিতে এতটা সাবলীল, বিশেষ করে গ্রামের দিকের মানুষরা নরেন্দ্র মোদীর হিন্দিতে বলা ভাষণ বা ওই অমিত শাহের হিন্দিতে বলা ভাষণ কিচ্ছু মানে কত পার্সেন্ট বোঝে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি নিজে কয়েকটা জায়গায় গিয়ে অ্যাটেন্ড করে দেখেছি, মানুষরা কেউ হাওয়া করেন, কেউ এমনি গল্প করেন, কালকে কি রান্না হয়েছে, এই দেখলি কি পরে এসেছে নরেন্দ্র মোদী, গায়ের রংটা দেখেছিস কত ফর্সা, চুলগুলো পুরোটা পাকা রে, আমি তো ভেবেছিলাম কাঁচা। এই ছাড়া কেউ আলোচনা করে না, আপনাদের কোনো বক্তব্য তাদের কানে এসে পৌঁছায় না। তার কারণ হিন্দি পশ্চিমবঙ্গের মানুষ সবাই বোঝে না। তো সেই কারণে আপনাদের আসাটা প্রয়োজন নেই। আপনারা নিশ্চিত করুন যে সংবিধান যেটুকু রাইটস দিয়েছে প্রত্যেকটা মানুষকে, যে রাইটস ভারতের অন্যান্য রাজ্যের নাগরিকরা পাচ্ছে, শুধু এইটুকু রাইটস যেন আমরা পাই। বিহারের নাগরিকরা যে রাইটসটা পেয়েছে, যেখানে রক্তহীন ভাবে নির্বাচন হয়েছে, সেইখানে আমরাও যেন সেই মানে অধিকারটা পাই। আপনারা এবার বলবেন যে বিহারে কেউ দাঙ্গা করেনি, বিহারে কেউ হিংসা করেনি, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম রাজনৈতিক লোকরা রয়েছেন, তারা হিংসা করবেন বলে রেডি হয়ে রয়েছেন। এই 700-800 করে বোম পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের জায়গায়, হিংসা হবে বলে কার্যত প্রিপেয়ার। কিন্তু তার জন্য নিশ্চিতভাবে ভারতবর্ষ এত দুর্বল নয়, আর ভারতবর্ষের সংবিধানও এত দুর্বল নয়, আর ইলেকশন কমিশনের তাদের আইনও এত দুর্বল নয় যে সেগুলোকে মোকাবিলা করতে পারবেন না। আর যদি মনে করেন সেগুলো দুর্বল, সেগুলো মোকাবিলা করার মতো আপনাদের ক্ষমতা নেই, তাহলে আপনারাই ক্ষমতায় রয়েছেন, আইন আনুন, ব্যবস্থা করার জন্য আইন আনুন। কিন্তু আপনাদের জয়ের জন্য আপনারা 100টা মানে মাফ করবেন 100টা অনেক কম বললাম, যে 10,000 পশ্চিমবঙ্গবাসীর বলির মাধ্যমে আপনারা ক্ষমতায় আসবেন, বিশ্বাস করুন কদিন থাকবেন সেটাও কিন্তু চিন্তার বিষয় হয়ে যাবে। তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর রক্তের বিনিময়ে এখানে ক্ষমতায় আসার চেষ্টা না করাটাই ভালো। তার দিকে ভারতের প্রধানমন্ত্রী, যিনি ভারতের মাথাকে একেবারে বিশ্বের নিরিখে একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছেন, তার কাছে সবিনয় অনুরোধ এইটুকু কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কি আপনারা যদি এগ্রি করেন আমার সঙ্গে লিখে জানাবেন। এখনকার মতো এখানে।